আসসালামু আলাইকুম সবাইকে। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই এই ভিডিওটি দেখছেন এভলিউশন অফ বাংলাদেশ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। 2 কোটির উপর জনসংখ্যার এই ঢাকা নগরী অনেক আগেই বসবাসের অযোগ্যর তকমা পেয়েছে। 400 বছরের পুরনো এই শহর অনেক আগেই লাইফ সাপোর্টে চলে গেছে। রাজধানী ঢাকাকে বিকেন্দ্রীকরণ বা একে সরিয়ে অন্য কোথাও নেয়ার যে পরিকল্পনা করা যেতে পারে সেটি নিয়ে আজকের ভিডিও। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আদর্শিকভাবে একটি রাজধানী শহরের জনসংখ্যা হওয়া উচিত 60 থেকে 70 লক্ষের মধ্যে, যেখানে ঢাকার বর্তমান জনসংখ্যা 2 কোটিরও বেশি। জনসংখ্যার এই বাহুল্য পরিবেশের উপর সরাসরি প্রভাব ফেলে। আমরা যে পানি পান করি কিংবা যে বাতাসে শ্বাস নেই সবকিছুই দূষিত হচ্ছে এই অধিক জনসংখ্যার কারণে। গত বছর অর্থাৎ 2022 সালের 18 জানুয়ারি ইন্দোনেশিয়ার সংসদ একটি সিদ্ধান্তে আসে। তারা তাদের রাজধানী জাকার্তা থেকে বর্নিও দ্বীপের একটি নতুন শহর, যার নাম নুসান্তারা, সেখানে সরিয়ে নিয়ে যাবে তাদের রাজধানী। রাজধানী জাকার্তা জাভা দ্বীপে অবস্থিত এবং শুধু এই শহরে প্রায় 2 কোটি মানুষ বসবাস করছে। জাভা দ্বীপে রাজধানী থাকায় এখানে ইন্দোনেশিয়ার জনসংখ্যার প্রায় 60% মানুষ বসবাস করছে। দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ডের অর্ধেকেরই বেশি এই জাভাতেই হচ্ছে। এই সিদ্ধান্তটি গ্রহণের পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করা হয়েছে। তার মধ্যে জনসংখ্যার ঘনত্ব, বন্যার ঝুঁকি, ভূগর্ভস্থ পানির দ্রুত নেমে যাওয়া অন্যতম। প্রায় একই সময়ে মিশরের সরকারও সিদ্ধান্ত নিয়েছে কায়রোর 45 কিলোমিটার পূর্বে একটি নতুন রাজধানী গড়ে তোলার। দেশটির বর্তমান রাজধানী প্রায় তীব্র যানজটের নাকাল হয়ে পড়ে। এমন যানজটের নেপথ্যে রয়েছে রাজধানীতে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রশাসনিক ভবনের অবস্থান। ইন্দোনেশিয়ার জাকার্তা বা মিশরের কায়রোর সঙ্গে রাজধানী ঢাকার অনেকটাই মিল খুঁজে পাওয়া যায়। ঢাকাতেও ক্রমাগত ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে, যদিও জাকার্তার মতো অতটা খারাপ নয়। এ শহরের বাতাসকে শ্বাসগ্রহণের অনুপযোগী বলা চলে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI র্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে থাকছে ঢাকা। শহরের লাইফলাইন হিসেবে পরিচিত যে নদীগুলো রয়েছে সে নদীগুলো এতটাই দূষণের শিকার হয়েছে যে সেগুলো পুনরুদ্ধারের আশাটাও অনেকটা ম্লান হয়ে পড়েছে। আর সে সঙ্গে তো রয়েছে এই শহরে অনন্ত এবং অসহনীয় যানজট। তাহলে স্বভাবতই এখন প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের রাজধানী ঢাকাকেও কি সরিয়ে নেওয়া উচিত? উত্তর হিসেবে বলতে হচ্ছে অবশ্যই না। কারণ হিসেবে আমরা প্রথমেই বলতে পারি, একটি রাজধানী হিসেবে কৌশলগতভাবে ঢাকার অবস্থানই বাংলাদেশের সবচেয়ে উপযুক্ত জায়গায়। রাজধানী শহরগুলোর গুরুত্ব অপরিসীম, কেননা বৈদেশিক আক্রমণের সময় তারাই দেশের সরকারকে রক্ষা করে। ঢাকা বাংলাদেশের ঠিক কেন্দ্রে অবস্থিত হওয়ায় সে ব্যাপারটিকে আরও সুসংহতই করে। এসব কারণে সাধারণত পরামর্শ দেওয়া হয় একটি দেশের রাজধানী যেন ভৌগোলিকভাবে সে দেশের কেন্দ্রেই হয়, আর তা বিবেচনা করলে বাংলাদেশের বেলায় ঢাকার চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এক এক দেশ এক এক কারণে তাদের রাজধানীকে স্থানান্তর করছে, তাই অন্ধের মতো কোনো দেশকেও অনুসরণ করা বোকার মতো কাজ হবে। ইন্দোনেশিয়া জাকার্তা থেকে তাদের রাজধানী শহর সরিয়ে নিচ্ছে প্রধানত ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নেমে যাওয়া এবং বন্যার উচ্চ ঝুঁকি থাকার ফলে। মিশর তাদের রাজনৈতিক কারণে রাজধানী পরিবর্তন করছে। এদিকে সামরিক জান্তা শাসিত মিয়ানমারও তাদের প্রশাসনিক রাজধানী ইয়াঙ্গুন থেকে নেপিদাতে সরিয়ে নিয়েছে সাধারণ জনগণের থেকে সামরিক সরকারকে রক্ষার উদ্দেশ্যে। এদিকে একটি দেশের রাজধানীকে স্থানান্তর করার প্রক্রিয়াটিও যথেষ্ট খরচ সাপেক্ষ। যেমন ইন্দোনেশিয়ার ক্ষেত্রে প্রায় $32 বিলিয়ন খরচ হচ্ছে, মিশরের ক্ষেত্রে প্রায় $45 বিলিয়ন। তাই বাংলাদেশের ক্ষেত্রেও এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবিস্তারে লাভ ক্ষতির বিচার বিশ্লেষণ করে নিতে হবে। এতক্ষণ আমরা যা বললাম সেগুলো আসলে অনেক সমস্যার কথা শোনালাম, তবে গত 10 থেকে 12 বছরে বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। যে পরিকল্পনাগুলো বাস্তবায়ন হওয়ার কারণে আমরা এখন দেখতে পাচ্ছি বেশ কিছু পরিবর্তন এসেছে এই ঢাকা শহরে। এক সময় ছিল সারি সারি বস্তি, রিকশার গ্যারেজ, অবৈধ স্থাপনা, সরু ও ভাঙা রাস্তা। রাজধানীর আগারগাঁওয়ের নাম আসলেই এসব চিত্র সামনে আসতো সবার আগে। সেই আগারগাঁও এখন রূপান্তরিত হচ্ছে প্রশাসনিক কেন্দ্রে। নান্দনিক ভবন ও প্রশস্ত সড়কে বদলে গেছে পুরো চিত্র। জাতীয় সংসদের নকশাকার লুই আইকান শেরে বাংলা নগর ঘিরে যে নকশা প্রণয়ন করেন, সেই নকশায় আগারগাঁও এলাকা ছিল প্রশাসনিক কেন্দ্র। প্রায় 50 বছর পরে সেটি এখন বাস্তবায়নের পথে, যার কারণে শেরে বাংলা নগরে এখন পরিবর্তনের চিত্র দেখা যাচ্ছে। আগারগাঁও এলাকায় পরিবর্তন শুরু হয় 2009 সালের পর থেকে। ধীরে ধীরে সেখানে সরকারের বিভিন্ন দপ্তর যেতে শুরু করে। প্রায় 12টি বিশেষায়িত হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, জাদুঘর, বড় বড় প্রায় 25টি সরকারি দপ্তর এখানে চলে এসেছে। সব দপ্তর এক জায়গায় হওয়ায় সাধারণ মানুষের নাগরিক সুবিধা পাওয়া আরও সহজ হয়েছে। অন্যদিকে মেট্রো রেল চালু হওয়ার পর আগারগাঁও স্টেশনের কারণে এই এলাকার গুরুত্ব আরও বেড়েছে। আর একটি প্রকল্প
যা বাস্তবায়নের ফলে ঢাকার কেন্দ্রে যারা অবস্থান করছেন বা বসবাস করছেন তারা ধীরে ধীরে উত্তরার দিকে চলে যেতে পারবেন। এমআরটি লাইন 6 প্রকল্পটি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত তৈরি করা হয়েছে। বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু রয়েছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু হয়ে গেলে যারা কাজের কারণে মতিঝিল বা তার আশেপাশে থাকতে বাধ্য হচ্ছিলেন তারা খুব অনায়াসেই উত্তরার দিকে চলে যেতে পারবেন। উত্তরা থেকে মতিঝিল মাত্র 30 থেকে 35 মিনিটের ভেতর মেট্রো রেলের মাধ্যমে পৌঁছে যাওয়া যাবে। ফলে যারা ব্যবসায়িক কারণে আগারগাঁও, ফার্মগেট, কারণ বাজার বা শাহবাগে যেতে চাবেন তারা উত্তরা থেকে সহজেই 15 থেকে 20 মিনিটে চলে যেতে পারবেন। কাজ শেষে আবার 15 থেকে 20 মিনিটে উত্তরায় চলে আসতে পারবেন। একই সাথে যারা অফিসের কারণে সচিবালয়, প্রেস ক্লাব বা মতিঝিলে যেতে চাইবেন তারা সহজেই উত্তরা থেকে 30 মিনিটে মতিঝিল চলে যেতে পারবেন এবং কাজ শেষে মতিঝিল বা প্রেস ক্লাব বা সচিবালয় থেকে সরাসরি উত্তরায় চলে আসতে পারবেন 30 থেকে 35 মিনিটে। এর ফলে উত্তরা থেকে মতিঝিলের লক্কর ঝক্কর বাসে 2.5 থেকে 3 ঘন্টায় যাওয়া লাগবে না। হবে না ছিনতাইয়ের মতো কোনো ঘটনা। নির্দিষ্ট সময়ের ভেতর এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই চলে যাওয়া যাবে। বর্তমানে শুরু হয়েছে এমআরটির আরও একটি প্রকল্প, এমআরটি লাইন 1, যা অত্যন্ত যুগোপযোগী এবং সঠিক সময়ে প্রকল্পটি শুরু করা হয়েছে। এই প্রকল্পটিতে থাকছে 2টি লাইন। একটি লাইন কমলাপুর থেকে রাজারবাগ, মালিবাগ, রামপুরা, নতুন বাজার, নওদা হয়ে খিলক্ষেত হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে শেষ হয়েছে। এর অপর লাইনটি নতুন বাজার থেকে নওদা হয়ে সরাসরি পূর্বাচলের দিকে চলে গেছে। পূর্বাচল হচ্ছে ঢাকার একটি নতুন উপশহর। অত্যন্ত গুছিয়ে তৈরি করা হচ্ছে এই উপশহরটি। প্রায় 30টি সেক্টরে বিভক্ত 6,500 একর জমির উপর 25,000 প্লটে 27 লক্ষ মানুষের আবাসস্থল হতে যাচ্ছে এই নতুন উপশহরটি। এখানে ঘনবসতি হবার আগেই পূর্বাচল এক্সপ্রেসওয়েটি হয়ে গেছে এবং জনবসতিগুলো গড়ে ওঠার আগেই এমআরটি লাইন 1 প্রকল্পটি করে ফেলার কারণে পরবর্তীতে নতুন করে কোনো ধরনের ভূমি অধিগ্রহণ বা বিল্ডিং অপসারণের কোনো ধরনের কাজ করতে হবে না। পূর্বাচল এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেলের মতো প্রকল্পগুলো এখানে বাস্তবায়িত হচ্ছে। একটি উপশহরের জন্য যে ধরনের সুযোগ সুবিধা থাকা উচিত সেই সুযোগ সুবিধাগুলো এখানে প্রস্তুত করে দেওয়া হয়েছে। ফলে ধীরে ধীরে এখানে জনবসতি গড়ে ওঠা শুরু হয়েছে। পুলিশের কর্মকর্তাদের জন্য রয়েছে পিওএইচএস, জাজদের জন্য রয়েছে জেওএইচএস। একইভাবে আর্মিদের জন্য তৈরি করা হয়েছে জলসিঁড়ি আবাসন প্রকল্প, যেটি আরও একটি ডিওএইচএস। অত্যন্ত সুপরিকল্পিতভাবে গড়ে তোলা হচ্ছে এই পূর্বাচল উপশহর প্রকল্পটি, যার ফলে আজ থেকে 50 বছর পর এই পূর্বাচল উপশহরটি ঢাকার মতো অপরিকল্পিত, বসবাসের অযোগ্য এবং অসহনীয় যানজটের শহরে পরিণত হবে না। নতুন বাজার থেকে মাদানী এভিনিউ হয়ে তৈরি করা হচ্ছে আরও একটি এক্সপ্রেসওয়ে। এই মাদানী এভিনিউয়ের যে এক্সপ্রেসওয়েটি হচ্ছে, এই এক্সপ্রেসওয়েটি গিয়ে মিশতে যাচ্ছে সেনাবাহিনীর যে প্রকল্পটি রয়েছে জলসিঁড়ি, সেই জলসিঁড়ি প্রকল্পের সাথে। জলসিঁড়ি প্রকল্পটির পাশ দিয়ে ডান দিকে চলে গেছে এই এক্সপ্রেসওয়েটি। এই এক্সপ্রেসওয়েটি একই সাথে পূর্বাচল এক্সপ্রেসওয়ে এবং ভুলতাতে গিয়ে শেষ হবে। বর্তমানে সেখানে রাস্তার কাজটি করা হচ্ছে। রাস্তা থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা এখানে চলে আসায় আস্তে আস্তে এখানে জনবসতি গড়ে ওঠা শুরু হবে। এমআরটি লাইন 1 প্রকল্পটি 2026 সালে শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে। এই প্রকল্পটি শেষ হয়ে গেলে পূর্বাচল থেকে মতিঝিল, পূর্বাচল থেকে বিমানবন্দর বা পূর্বাচল থেকে কমলাপুর যাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে। এর ফলে পূর্বাচলে যারা থাকবেন তারা খুব সহজেই এসব এলাকাতে গিয়ে তাদের অফিস শেষ করে আবার বাসায় ফিরে আসতে পারবেন সঠিক সময়। তাই ব্যবসায়িক অথবা অফিস অথবা অন্য যে কারণেই হোক, যারা এখন ঢাকার কেন্দ্রে অবস্থান করছেন তারা আগামী 5 থেকে 10 বছরের মধ্যে উত্তরা বা পূর্বাচলের মতো যেসব জায়গাতে এখন ঘনবসতি অনেক কম রয়েছে সেসব জায়গায় নিজেদেরকে স্থানান্তর করে নিয়ে যেতে পারবেন। মেট্রো রেলের আরও একটি প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে, যা এমআরটি লাইন 5 নামে পরিচিত। এমআরটি লাইন 5-এ 2টি রুট রয়েছে। এর ভেতর এমআরটি লাইন 5 নর্দার্ন যেই রুটটি রয়েছে সেটি হেমায়েতপুর, আমিনবাজার, গাবতলী, মিরপুর 1 হয়ে মিরপুর 10, কচুক্ষেত, বনানী, গুলশান 2 হয়ে নতুন বাজার পার হয়ে ভাটারাতে গিয়ে শেষ হয়েছে। তাই নতুন বাজার স্টেশনটি হতে যাচ্ছে এমআরটি লাইন 1 এবং এমআরটি লাইন 5-এর নর্দার্ন রুটের একটি সংযোগস্থল। যারা হেমায়েতপুর, আমিনবাজার, মিরপুর, বনানী বা গুলশান থেকে এয়ারপোর্ট বা কমলাপুর বা পূর্বাচল যেতে চাইবেন তারা নতুন বাজারে নেমে যাবেন। বর্তমানে এমআরটি লাইন 5-এর যে নর্দার্ন রুটটি রয়েছে সেটি নতুন বাজারের ভাটারাতে গিয়ে শেষ হচ্ছে। ভবিষ্যতে এই রুটটি মাদানী এভিনিউতে যে নতুন এক্সপ্রেসওয়েটি তৈরি করা হচ্ছে এই এক্সপ্রেসওয়ের উপর দিয়ে গিয়ে ভুলতাতে গিয়ে শেষ হবে। আবার এমআরটি লাইন 5-এর যে সাউদার্ন রুটটি রয়েছে সেটি গাবতলী থেকে টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, রাসেল স্কোয়ার, কারওয়ান বাজার, হাতিরঝিল, নিকেতন, আফতাবনগর পার হয়ে দাসেরকান্দিতে গিয়ে শেষ হবে।
এমআরটি লাইন 5-এর যে নর্দার্ন রুটটি রয়েছে সেটি মিরপুর 10 নম্বরে গিয়ে এমআরটি লাইন 6-এর সাথে যুক্ত হচ্ছে। তাই যারা হেমায়েতপুর থেকে উত্তরার দিকে যেতে চাইবেন তারা মিরপুর 10 নম্বর স্টেশনে নেমে যাবেন। মিরপুর 10 নম্বর থেকে উত্তরার দিকে খুব সহজেই চলে যেতে পারবেন। এছাড়াও এমআরটি লাইন 2 যা কমলাপুর থেকে নারায়ণগঞ্জ এবং এমআরটি লাইন 4 যা কমলাপুর থেকে যাত্রাবাড়ি, পোস্তগোলা, কাঁচপুর হয়ে মদনপুরে গিয়ে শেষ হবে। বর্তমানে এমআরটি লাইন 6-এর কাজ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত শেষ হয়ে গেছে। মতিঝিল থেকে এখন কমলাপুর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এর লাইনটি। উত্তরা থেকেও শুরু করা হবে গাজীপুর পর্যন্ত এক্সটেনশনের কাজ। উত্তরা থেকে কমলাপুরের কাজটি আগামী 2025 সালের ভেতর শেষ হয়ে যাবে। এমআরটি লাইন 1-এর কাজ 2026 সালের মধ্যে শেষ হয়ে যাবে। এমআরটি লাইন 5-এর নর্দার্ন রুটের কাজ 2028 সালের ভেতর শেষ হবে এবং এমআরটি লাইন 5 সাউদার্ন রুটের কাজ 2030 সালের ভেতর শেষ হয়ে যাবে। এমআরটি লাইন 2 এবং এমআরটি লাইন 4-এর কাজ 2030 সালের ভেতর শেষ হওয়ার আশা করছে কর্তৃপক্ষ। এই সবগুলো রুট চালু হয়ে গেলে সাভার, গাজীপুর, উত্তরা, পূর্বাচল, আফতাবনগর, নারায়ণগঞ্জ এবং ঢাকার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে চাকরি বা ব্যবসা যে কোনো কারণেই হোক না কেন ঢাকার কেন্দ্রে এসে আর অবস্থান করতে হবে না। এই মেট্রো রেলগুলো ব্যবহার করে 30 থেকে 40 মিনিটের ভেতর তাদের গন্তব্যে চলে যেতে পারবে। সারাদিন তাদের কাজ শেষ করে বা অফিস শেষ করে সন্ধ্যার পরে নির্দিষ্ট সময়ে 30 থেকে 40 মিনিটের ভেতর তারা তাদের বাসস্থানে ফিরে আসতে পারবেন। রাজধানী ঢাকার উপর চাপ কমাতে আমাদের উচিত প্রশাসনিক খাতগুলোকে ক্রমান্বয়ে বিকেন্দ্রীকরণ করা। এক্ষেত্রে কোনো নির্দিষ্ট মন্ত্রণালয় বা প্রশাসনিক খাতকে এমন কোনো অঞ্চলে নিয়ে যাওয়া উচিত যে অঞ্চলের সঙ্গে সেগুলোর অবস্থান সঙ্গতিপূর্ণ। 400 বছরের পুরনো এই ঢাকা নগরীকে শুরুতেই যে পরিকল্পনার ভিতর তৈরি করা উচিত ছিল সেটি করা সম্ভব হয়নি। আর সম্ভব না হওয়ার কারণে একটি কেন্দ্রের চারিদিকেই সবাইকে বসবাস করতে হচ্ছে, যে কেন্দ্রের মধ্যে রয়েছে একই সাথে স্কুল, কলেজ, অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান। তবে আসার কথা হচ্ছে গত 10 থেকে 12 বছরে রাজধানীর বিভিন্ন জায়গা, যে জায়গাগুলো অব্যবহৃত ছিল সেই জায়গাগুলো নিয়ে এখন পরিকল্পনা করা হচ্ছে এবং সেগুলোর বাস্তবায়নগুলো আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন দিকে সম্প্রসারিত হচ্ছে এখন এই রাজধানী। তৈরি করা হচ্ছে উপশহর, যে উপশহর হচ্ছে পরিকল্পিত এবং সর্বোচ্চ যোগাযোগ ব্যবস্থা যেখানে নিশ্চিত করা হয়েছে। বসবাসের যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য এখন এখানে পরিকল্পনার প্রয়োজন, যে পরিকল্পনাগুলো আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি বাস্তবায়িত হচ্ছে। যেমন আগারগাঁওয়ে চলে আসছে সব ধরনের প্রশাসনিক দপ্তরগুলো। মেট্রো রেলের মাধ্যমে উত্তর থেকে দক্ষিণ বা পূর্ব থেকে পশ্চিমের যোগাযোগ অনেকটাই সহজতর হয়ে যাবে আগামী 4 থেকে 5 বছরের মধ্যে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যদি কোনো সাজেশন বা রিকোয়েস্ট থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই এই ভিডিওটি দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি খুব দ্রুত আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।